ক্লাস 9-এ ভৌত রাশি সম্পর্কে পড়েছিলে যে যে সমস্ত রাশিগুলোকে পরিমাপ করা যায় তাদেরকেই বলা হয় ভৌত রাশি। অর্থাৎ এরকম কথা ছিল যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, ঘটনা, এগুলোকেই এক কথায় ভৌত রাশি বলা হয়। এই ভৌত রাশিগুলোকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হয় তোমার স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান এবং দিক উভয়ই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এই উদাহরণ হিসাবে পড়েছিলে যে গতিবেগ, ত্বরণ, বল ইত্যাদি বিষয়গুলো। এছাড়া আরও অনেক উদাহরণ আছে। যাই হোক, ভেক্টর রাশির জ্ঞান তোমার এইখানেতেই সীমাবদ্ধ ছিল, যে মান আছে এবং দিক আছে, কিন্তু এটা নিয়ে বিস্তারিত কিছু পড়া হয়নি। এই অধ্যায়েতে তোমার বিস্তারিত ভেক্টরের বিষয়টা পড়তে হবে। তাহলে ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটোই থাকবে। কিভাবে ভেক্টরকে লেখা হয়? এখন একটা ভেক্টরকে অ্যালজেব্রিক্যালি লেখা হয় একটা ইংরাজির অক্ষর দিয়ে, এবং এই অক্ষরটাকে মোটা করে লেখা হয়। যেমন অ্যাক্সিলারেশন ভেক্টর বললে এ বোঝায়, এটাকে এরকম মোটা করে লিখতে হবে, তাহলে এটাকে ভেক্টর হিসাবে বোঝা যাবে। আবার ফোর্স এফ দিয়ে লেখা হয়, এই এফটাকে মোটা করে লিখতে হবে, তাহলে তোমার এটা ফোর্স ভেক্টর বোঝাবে। অথবা একটা বিকল্প পদ্ধতি হলো যে অ্যাক্সিলারেশন এ লিখে এর মাথায় একটা তীর চিহ্ন দিলি অ্যাক্সিলারেশন ভেক্টর হয়ে যাবে। ফোর্স এফ এর মাথায় একটা তীর চিহ্ন দিলি এটা ফোর্স ভেক্টর হয়ে যাবে। তাহলে এই দুভাবেই লেখা প্রচলন আছে। এইভাবে লেখাটা অসুবিধাজনক, মোটা করে লেখাটা এবং সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে প্রচলিত এই নিয়মে চলে যে একটা ইংরেজির অক্ষর লিখে মাথায় একটা অ্যারো দিয়ে দেওয়া, তাহলেই ভেক্টর রাশি বুঝিয়ে যায়। আচ্ছা, জিওমেট্রিক্যালি কি করে লেখা হয়? জিওমেট্রিক্যালি ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ লাইন উইথ অ্যান অ্যারো অন দি লাইন। অর্থাৎ এইটা যদি অ্যাক্সিলারেশন ভেক্টর হয়, তাহলে এবি যদি একটা অ্যাক্সিলারেশন ভেক্টর হয়, তাহলে এবির উপরে একটা অ্যারো দিলেই বুঝিয়ে যাবে যে হ্যাঁ এটা অ্যাক্সিলারেশন ভেক্টরকে বোঝাচ্ছে। জিওমেট্রিক্যালি ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যারো অন ইট। আচ্ছা, তাহলে এখন ভেক্টর রাশিকে কয়েকটা ভাগে তোমার ভাগ করা হয়, মানে অনেক কয়েক রকমের ভেক্টর বলা হয়। তাহলে দেখো, ভেক্টরের দুটো পার্ট, একটা হচ্ছে স্কেলার পার্ট আর একটা হচ্ছে ভেক্টর পার্ট। তাহলে যদি দুটো ভেক্টরে স্কেলার পার্ট অর্থাৎ মান এবং ভেক্টর পার্ট অর্থাৎ দিক, এই দুটো ভেক্টর পার্ট বা অর্থাৎ দিক কথাটা ঠিক বলছি না, যে মান এবং দিক, ভেক্টর পার্ট বললে তোমার মান আর দিক দুটোই বোঝায়। তা যদি কোনো দুটো ভেক্টরে মান এবং দিক দুটোই অভিন্ন হয়, তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হবে অভিন্ন ভেক্টর। ভেক্টরের দুটো অংশ, একটা মান আর একটা দিক, দুটো ভেক্টরের এই দুটোই যদি সেম হয়ে যায়
তাহলে ওই ভেক্টরগুলোকে বলা হবে অভিন্ন ভেক্টর। যেমন এবি একটা ভেক্টর, আবার একটা ভেক্টর দেখো সিডি এবির সঙ্গে সমান্তরাল ভাবে আছে এবং দেখো দৈর্ঘ্যও সমান, সেই ক্ষেত্রে এবি ভেক্টর আর সিডি ভেক্টরকে অভিন্ন ভেক্টর বলা হবে বা আইডেন্টিক্যাল ভেক্টর বলা হবে। তাহলে if the magnitude and directions of two vectors are identical, then the two vectors will be called identical vectors. এই হলো তোমার অভিন্ন ভেক্টর। এরপর আছে তোমার একরেখীয় ভেক্টর। যদি কতগুলো ভেক্টর একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয় তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হবে একরেখীয় ভেক্টর। কতগুলো ভেক্টর একই সরলরেখা বরাবর, ধরো এরকম এই একটা ভেক্টর, ফোর্স ভেক্টর দিয়ে আমি বলছি, এটা ধরো F1, এই ফোর্সটা ধরো এখান থেকে এটা ধরো F2, এখান থেকে এটা ধরো F3, এখান থেকে এটা ধরো F4। এইরকম চারটে ভেক্টর দেখিয়েছি, চারটে ফোর্সকে দেখিয়েছি যথাক্রমে F1 মানে ও থেকে শুরু করে ও এ বি বিসি সিডি, অর্থাৎ সবাই ওডি সরলরেখা বরাবর ক্রিয়াশীল। সেই কারণে এই ভেক্টরগুলোকে বলা হবে একরেখীয় ভেক্টর। তাহলে যদি কতগুলো ভেক্টর একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল, একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল মানে একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হবে অভিন্ন ভেক্টর। উদাহরণ হিসাবে ফোর্স নিয়েছি এই কারণে, বাস্তব উদাহরণ দেখো যে যখন কোনো বাস চলে না, অনেক সময় ড্রাইভার বলেন যে পিছন থেকে 8জন 10জন লোককে বলে যে ঠেলতে, সবাই দেখো সামনের দিকে ঠেলে, তাহলে কিন্তু প্রত্যেকের শারীরিক সামর্থ্য সমান নয়। সুতরাং যে যার নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী ফোর্স প্রয়োগ করে, অর্থাৎ দি ফোর্সেস মে অর মে নট বি ইকুয়াল, দি ম্যাগনিটিউড অফ দি ফোর্সেস মে অর মে নট বি ইকুয়াল, but their directions are identical, but the direction of all forces are same। সেই কারণে এই ভেক্টরগুলোকে বলা হবে একরেখীয় ভেক্টর। যে বিভিন্ন ব্যক্তি, কেউ 10 নিউটন বলে ঠেলছে, কেউ 15 নিউটন বলে ঠেলছে, কেউ 20 নিউটন বলে ঠেলছে, কেউ 25 নিউটন বলে ঠেলছে, আবার দেখা গেল 25 নিউটন বলে 4জন ঠেলছে। সুতরাং ফোর্সের মানগুলো সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা জায়গায় মিল আছে, সবাই সামনের দিকে ঠেলছে, অর্থাৎ ফোর্স ভেক্টরগুলো সবই পরস্পর সমান্তরাল। সেই কারণে ওই ভেক্টরগুলোকে বলা হবে একরেখীয় ভেক্টর। তাহলে এখন এরপর আছে যে ওই শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর কাকে বলে? তার আগে আছে আরেকটা কথা বলে দিই, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হলো যে যদি দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে ওই ভেক্টরগুলোকে বলা হবে বিপরীত ভেক্টর। যেমন কোনো একটা বস্তুকে হাতে করে দুদিক থেকে ধরো তোমার ফোর্স দেওয়া হচ্ছে এইভাবে, তাহলে দেখো একটা ফোর্স এদিকে গেল, একটা ফোর্স এদিকে গেল, এই ক্ষেত্রে এই ফোর্সগুলো একে অপরের বিপরীত, এই কারণে এই ভেক্টরগুলোকে বলা হবে বিপরীত ভেক্টর। আচ্ছা, এরপর যেটা বলছেন যে শূন্য ভেক্টর। তাহলে এইবার এই বিপরীত ভেক্টর যে বলা হচ্ছে, এরা যদি মানে সমান হয়ে যায় সেক্ষেত্রে তাদের মোট ক্রিয়াফল হয়ে যাবে দেখো শূন্য। সেই ক্ষেত্রে ওই ভেক্টরটাকে বলা হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বা পয়েন্ট ভেক্টর। তাহলে পয়েন্ট ভেক্টর হতে গেলে কি হতে হবে? তার মানটাকে শূন্য হতে হবে, একটা নির্দিষ্ট দিক থাকবে কিন্তু মান শূন্য হবে। তাহলে সেই ক্ষেত্রে এই ভেক্টরটাকে বলা হবে শূন্য ভেক্টর। অর্থাৎ তোমার দুটো ফোর্স ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, এফ মাইনাস এফ, এটাকে বোঝানোর জন্য
এই জিরো এই সব এটার আশ্রয় নেয়। এটা কি বলা হবে তোমার শূন্য ভেক্টর। এটা তোমার খুব বেশি আমাদের কাজে লাগে না, ম্যাথামেটিক্সে হয়তো লাগে, ফিজিক্সের ব্যবহার খুব বেশি নেই, তো বয়ে আছে বলে দিলাম। এরপর যেটা সব থেকে বেশি আছে, যেটা তোমার খুব কাজে লাগবে, সেটা হচ্ছে একক ভেক্টর। বিষয়টাকে একেবারেই অবহেলা দেবে না, এর পরবর্তী অংশে প্রতি জায়গায় জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। হোয়াট ইজ ইউনিট ভেক্টর? একক ভেক্টর হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে কোনো ভেক্টরের সাংখ্য মান যদি এক হয়, তাহলে ওই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর। If the magnitude of a vector is 1 in a definite direction, then the vector will be called unit vector. কোনো একটা নির্দিষ্ট দিকে একটা ভেক্টরের সাংখ্য মান এক, তাহলে সেই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর। যেমন 1 নিউটন ভেক্টর। একক ভেক্টরকে লেখার পদ্ধতিতে ফোর্সকে এফ দিয়ে লেখা হয়, মাথায় এরকম একটা ক্যাপ দেওয়া হয়, এইটা দিলেই বুঝিয়ে যাবে একক ভেক্টর। তাহলে ইকুয়াল টু দেখো লেখা যাবে যে এফ বাই এ, অর্থাৎ এটা ফোর্স ভেক্টরকে শুধু এফ মানে ফোর্সের শুধু মান দিয়ে ভাগ করা আছে, সেই কারণে এটা একক ভেক্টর। অর্থাৎ এটা এরকম লেখা যাবে এফ ভেক্টর মানে এফ ইনটু এক ভেক্টর বাই এ, তার মানে দেখো এক ভেক্টর উৎপন্ন হলো। তাহলে এই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর। সুতরাং যে কোনো একটা ভেক্টর এফ কে এভাবে লেখা যাবে এফ এফ ক্যাপ, এটাই হলো তোমার একক ভেক্টর। কথাটা বোঝা গেল না? গেল না? যে কোনো নির্দিষ্ট দিকে ভেক্টরের সাংখ্য মান এক হয়ে যাবে, সেই ভেক্টরটাকে বলা হয় একক ভেক্টর। এরপর তোমাকে পড়তে হবে, এতদিন পর্যন্ত তোমায় যে সমস্ত গতি পড়েছে সেগুলো সব 2 ডাইমেনশনে, এবার তোমায় পড়তে হবে 3 ডাইমেনশনে। সুতরাং 3 ডাইমেনশনে তোমার 3টে অক্ষ আছে, 3টে অক্ষ বরাবর 3টে একক ভেক্টর আছে। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর along x axis, এটাকে লেখা হয় i ক্যাপ, i ক্যাপ। ইউনিট ভেক্টর along y axis লেখা হবে j ক্যাপ, আর ইউনিট ভেক্টর along z axis লেখার নিয়ম হলো যে k ক্যাপ। অর্থাৎ x অক্ষ বরাবর একক ভেক্টরকে, স্যার ডান দিকটা দেখা যাচ্ছে না বোর্ডের, x অক্ষ বরাবর একক ভেক্টরকে i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টরকে j ক্যাপ, আর z অক্ষ বরাবর একক ভেক্টরকে k ক্যাপ দিয়ে লেখা হয়। ঠিক আছে? এবার ক্যাপ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে প্রচলিত প্রথা, এটা কিন্তু বারবার তোমাকে উল্লেখ করা হবে না যে আই ক্যাপ বলতে কি বোঝায়, জে ক্যাপ বলতে কি বোঝায়, কে ক্যাপ বলতে কি বোঝায়। এটা প্রচলিত পদ্ধতি, তোমার বইয়েতেও লেখা থাকবে না, প্রশ্নপত্রও দেওয়া থাকবে না, তোমাকেও লিখতে হবে না। যেমন কোনো একটা বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্স 5N, N ফর নিউটন, এটা আলাদা করে উল্লেখ করতে হয় না, N মানে বুঝে যায় নিউটন বোঝাচ্ছে। সেই রকম x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ, আর z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর k ক্যাপ, এগুলো সবই হচ্ছে স্ট্যান্ডার্ড। এই কারণে এগুলোকে আর আলাদা করে উল্লেখ করতে হয় না, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন। তুমিও যখন বিভিন্ন ক্ষেত্রে লিখবে তোমাকেও উল্লেখ করতে হবে না। কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে একক ভেক্টর হলো একটা নির্দিষ্ট দিক বরাবর তার মান এক, আর দিক তো নির্দিষ্ট বলাই আছে। সুতরাং এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ বলতে কি বোঝায়, এক্স অক্ষ বরাবর যদি ফোর্স ভেক্টরই বলো, এক্স অক্ষ বরাবর ওই ফোর্সটা যদি 5 নিউটনের যদি বলি, তাহলে এরকম লেখা যেতে পারে এ, আমি এক্স সাফিক্স এক্স দিলাম, ইকুয়াল টু 5 আই ক্যাপ, তাহলে বুঝে যাবে তোমার এক্স অক্ষ বরাবর ফোর্সটা বোঝাচ্ছে।
কথাটা বুঝতে পারলে তো? এইবার দেখো ভেক্টর রাশি যোগ। দেখো স্কেলার রাশি যোগ তোমরা পড়েছো, সেই হিসাবে দুটো স্কেলার রাশির যোগফল ধরো 5 আর 3 এর যোগফল হয় 8, 6 আর 8 এর যোগফল হয় 14। এইগুলো তুমি সবই জানো, ছোটবেলা থেকেই তোমার পিতামাতা তোমাকে শিখিয়েছেন। তা ভেক্টর রাশির যোগটা তোমার করতে গেলে দেখো দুটো পার্টকে যোগ করতে হবে। ভেক্টরের দুটো অংশ, একটা স্কেলার অংশ, একটা মান অংশ, স্কেলার না, একটা মান আর একটা দিক। যোগ করতে গেলে দুটোকেই যোগ করতে হবে। দুটোকে যোগ করলে তবেই ভেক্টরগুলোর যোগফল উৎপন্ন হবে। তাহলে সেই যোগ করার নিয়ম আছে। তুমি ছোটবেলায় যেমন তুমি পড়েছো 5 আর 3 এ 8 আঙুল গুনে করে দিয়েছিলে, কিন্তু ভেক্টরের যোগের ক্ষেত্রে ঠিক এই রকমটা নয়। ভেক্টর যোগের সূত্র আছে, সেই সূত্র হলো যে ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজ সূত্রে কি বলা আছে, আগে আমি স্টেটমেন্টটা বলি, তারপর আমি ছবি দিয়ে দেখাচ্ছি ফিগার দিয়ে। যে বলা আছে প্রত্যেকটা টার্ম কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দকে তার অন্তর্নিহিত অর্থ বুঝে বুঝে পড়বে। যে বলা আছে এটাই যে যদি দুটি একজাতীয় ভেক্টরকে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহুর দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি উক্ত দুই ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। আবার বলি, যদি একটি ত্রিভুজে ক্রমানুসারে গৃহীত দুটি বাহুর দ্বারা দুটি একজাতীয় ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দ্বয়ের যোগফল প্রকাশ করবে। ধরা যাক এরকম ধরো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল। আচ্ছা, এরকম ধরো একটা ত্রিভুজে ধরো তোমার এ বি আর বিসি। প্রথমেই বলি, যদি দুটি একজাতীয় ভেক্টর, হোয়াট ইজ একজাতীয় ভেক্টর? একজাতীয় ভেক্টর means that the nature of the two vectors will be same, অর্থাৎ দুটো ভেক্টরের প্রকৃতি এক, অর্থাৎ দুটো ভেক্টরই হবে বল ভেক্টর অথবা ত্বরণ ভেক্টর অথবা গতিবেগ ভেক্টর অথবা সরণ ভেক্টর ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সেম টাইপের ভেক্টর হবে। তাহলে এ বি আর বিসি তাহলে এক জাতীয় ভেক্টর। এখানে ধরো ফোর্স এ, এটা ধরো F1 ফোর্স বোঝাচ্ছে বা এ ভেক্টর বোঝাচ্ছে, ফোর্স হচ্ছে এটা ধরো এ ভেক্টর বোঝাচ্ছে, এটা ধরো বি ভেক্টর বোঝাচ্ছে, এক জাতীয় ভেক্টর হয়ে গেল। তাহলে যদি দুটি এক জাতীয় ভেক্টরকে, এক জাতীয় কথার অন্তর্নিহিত অর্থ বলে দিলাম, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত, ক্রমানুসারে মানে কি, যদি এটা এদিকে হয় এটা এদিকে হবে, ক্রমানুসারে হয়ে গেল। যদি এটাকে উল্টো দিয়ে করে দিতে, অর্থাৎ সিডি বরাবর করে দিতে, তাহলে আর ক্রমানুসারে কথাটা তোমার সেখানে কার্যকর হতো না। সুতরাং তাহলে দুটো একজাতীয় ভেক্টরকে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহুর দ্বারা যদি মানে ও দিকে প্রকাশ করা যায়, এই পর্যন্ত বলেছি। তারপর কি লেখা আছে, তাহলে
বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি, তাহলে তৃতীয় বাহুটা করি, দিস ইজ দ্য থার্ড আর্ম এসি। বিপরীত ক্রমে মানে কি, দেখো একই ক্রমে মানে দেখো এই দিকে হয়ে যেত ক্রমানুসারে, দেখো এই সাইক্লিক রুলসে হবে। তাহলে বিপরীত ক্রমে মানে কি, উল্টো দিকে হবে। হ্যাঁ, বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি উক্ত দুই ভেক্টরের মানে ই আর বি ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে। অর্থাৎ সি ভেক্টর এটা তোমার হবে এসি ভেক্টর, আগে লিখি জিওমেট্রিক্যালি, এসি ভেক্টর ইকুয়াল টু হবে এবি প্লাস বিসি, বা অ্যালজেব্রিক্যালি লিখে হবে সি ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, তাহলে এখন তোমার অলরেডি পড়েছো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। স্বভাবতই দেখো এই জায়গায় ওই নিয়মটা দেখো কার্যকর হচ্ছে না বলে মনে হচ্ছে। রিমেম্বার, ইট ইজ ভেক্টর ইকুয়েশন। তুমি এটা পড়েছিলে স্কেলারের জন্য, শুধু মানের জন্য। এইখান থেকেই যদি মান আর দিককে সেপারেট করে নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে তুমি যে জিওমেট্রিটা পড়েছিলে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, শুধু মানে এখানেও দেখো সেটা নিহিত আছে, সেটা পরে বলবো, একটু পরে বলছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার ভেক্টরের ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। তাহলে এই ছবি দিয়েই করে দিই। আচ্ছা, দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে এসির মধ্যবিন্দু তোমার এটা আর বিসির মধ্যবিন্দু এটা, যথাক্রমে ডি আর ই, সংযোজক রেখাংশ এটা। তাহলে দেখাতে হবে কি না, এই ডিই এবির সঙ্গে সমান্তরাল আর ডি এবির অর্ধেক। এই প্রমাণটা 9 এ জিওমেট্রিক্যালি সবাই পড়ে এসেছো। এইবার তোমাকে এটাকে ভেক্টরিক্যালি করতে হবে। দেখো কি করে করবে, ড্রয়িংটাকে ঠিক করে করেছি। এই পয়েন্ট হচ্ছে ই পয়েন্ট। কি করে করবে, এখানে তার আগে জানতে হবে যে একটা ভেক্টরকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করা হয় তাহলে কি হয়। একটা ভেক্টরকে একটা নির্দিষ্ট সংখ্যা বা সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হলে ভেক্টরটা দিক অপরিবর্তিত থাকে, কিন্তু মানটা যত দিয়ে গুণ করছো তত গুণ হবে, বা ভাগ করলে দিক অপরিবর্তিত থাকে, শুধু মানটা যত দিয়ে ভাগ করছো তত ভাগের এক ভাগ হবে। অর্থাৎ তুমি যে গুণ ভাগ করে এসেছো সেই গুণ ভাগ। কিন্তু ভেক্টরকে ভেক্টর দিয়ে গুণ করলে সেটা আলাদা জিনিস, সেটা তোমার বইয়ে পড়ে আছে, সেটা পরের দিকে বলা হবে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো লক্ষ্য করার বিষয়, তুমি এই যে সমীকরণটা এটা বা এটা সেট করা হয়েছে, তুমি মনে রাখবে করে এই যে অ্যারোগুলো আমি এভাবে দিয়েছি, আমি আমার আলোচনার সুবিধার জন্য এইভাবে অ্যারো দিয়ে নিয়েছি। কিন্তু তোমাকে যখন বিভিন্ন ক্ষেত্রে তোমায় প্রয়োগ করতে হবে, সেই অ্যারোগুলো তোমার কিন্তু এই নির্দিষ্ট অর্ডারে থাকবে না। সেক্ষেত্রে ত্রিভুজ সূত্রটা কিরূপে প্রয়োগ করবে মনে রাখবে। ত্রিভুজ সূত্র অনুযায়ী যোগফল ভেক্টর, যেটাকে এসি বলা হয়েছে, একটা ভেক্টরের স্টার্টিং পয়েন্টে শুরু হবে, দ্বিতীয় ভেক্টরের ফিনিশিং পয়েন্টে গিয়ে শেষ হবে। এসি যোগফল ভেক্টরটা এবি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বা এ বিন্দুতে শুরু হয়েছে, বিসি ভেক্টরের ফিনিশিং পয়েন্ট বা সি বিন্দুতে গিয়ে দেখো শেষ হয়ে গেছে। এইটা অবশ্যই মনে রাখতে হবে।
যোগফল ভেক্টরটা স্টার্টিং পয়েন্ট, প্রথম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে দ্বিতীয় ভেক্টরের ফিনিশিং পয়েন্ট পর্যন্ত থাকবে, বা চলিত কথায় বলতে পারো একটা ভেক্টরের ল্যাজ থেকে শুরু হয়ে দ্বিতীয় ভেক্টরের মাথায় গিয়ে উঠবে। আরে ঠিক আছে, এই অর্ডারটা তোমায় মানতেই হবে। তাহলে এইবার এটাকেই তোমার ওই এই কি যেন এই ত্রিভুজের দুই বাহু মধ্যবিন্দু সংযোগ রেখাংশ কি বড় অর্ধেক সমান তার ভেক্টরিক্যালি কি করে হয় বলছি। তাহলে এখানে এইদিকে একটা আমি অ্যারো মার্ক করে দিলাম। তাহলে দেখো এখানে তোমার এই দিকগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, আলোচনা সুবিধার জন্য এটাকে এই দিকে করে দিলাম, এই দিকে করে দিলাম, এটা এখন মুছে দিলাম। কথাটা বুঝতে পারলে না পারলে না? এই যে ভেক্টরটা এই দিক বরাবর আছে, অন্যভাবেও তুমি যেমন ইচ্ছা করে নিতে পারো, অসুবিধা হবে না। তাহলে এখানে কি সিডি ভেক্টর আমি ছোট হাতে বি কথাগুলো মুছে দিচ্ছি, এ সি গুলো মুছে দিলাম। সিডি ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াবে? ভেক্টর সিবি ভাগ 2 এন্ড ইসি ভেক্টর ইসি ইকুয়াল টু এসি ভাগ 2। যেহেতু বলেছি ভেক্টরকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করলে তার দিক অপরিবর্তিত থাকে, কিন্তু উৎপন্ন ভেক্টরটা হয় যত দিয়ে ভাগ করবে তত ভাগের 1 ভাগ। 2 দিয়ে ভাগ করা হয়েছে মানে বিসি বাই এসিবি বাই 2, দিকটা অপরিবর্তিত আছে। তাহলে এইবার এবিসি ত্রিভুজ আর সিডি ত্রিভুজে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করতে হবে। ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি কি পাবে দেখো, তোমার বলাই আছে যোগফল ভেক্টরটা একটার স্টার্টিং পয়েন্টে শুরু হয়ে অন্যটার ফিনিশিং পয়েন্টে গিয়ে উঠবে। এইখানে দেখো এসি ভেক্টরটা স্টার্টিং পয়েন্টে শুরু হচ্ছে কিন্তু ফিনিশিং পয়েন্টে যায়নি, কিন্তু ছবিতে দেখো এবি ভেক্টরটা এসি ভেক্টরের স্টার্টিং পয়েন্টে শুরু হয়েছে, সিডি ভেক্টরের ফিনিশিং পয়েন্টে গিয়ে দেখো শেষ হয়েছে। এই ভেক্টরটা এখানে শেষ হচ্ছে। কথাটা বুঝতে পারলে? অর্থাৎ এবি ভেক্টরটা পাবে ভেক্টর এবি ইকুয়াল টু ভেক্টর এসি প্লাস ভেক্টর সিবি। দেখো এইটা হচ্ছে ত্রিভুজ সূত্র এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। অ্যারোগুলো ঠিক করে দেখে তোমাকে সেট করতে হবে ইকুয়েশনটা। কেউ হাত পুড়িয়ে দেবে না হাতে ধরে, তোমাকে নিজে নিজে করতে হবে। আমি নিয়মটা তোমায় বলে দিলাম, যদি না তুমি প্রয়োগ করতে পারো জানবে তোমার কপালে দুর্গতি আছে। তাহলে এইটাকে ইকুয়েশন নাম্বার 1 বলছি। এইবার সিডিই ত্রিভুজের কি পাবে? ফ্রম ট্রায়াঙ্গেল সিডিই কি পাবে দেখো, এই ত্রিভুজে ত্রিভুজ সূত্রটা সেট করলে দেখো এইটাই পাবে। ইডি দেখো স্টার্টিং পয়েন্টে শুরু হয়েছে, এর ফিনিশিং পয়েন্টে শেষ হচ্ছে, অর্থাৎ ইডি ইকুয়াল টু হবে তোমার ইসি প্লাস সিডি, ইসি প্লাস সিডি। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, তুমি বলতে পারো আমি লিখতে অভ্যস্ত এসি ইকুয়াল টু এবি প্লাস বিসি, সেক্ষেত্রেও আমি এটা লিখে দিই একবার যে এসি ইকুয়াল টু এবি প্লাস বিসি প্রথমে লিখেছিলাম ইফ অ্যারো ইজ ইন দিস ডিরেকশন। যেহেতু অ্যারোটা উল্টো দিকে আছে তাহলে এই দিকে করার জন্য এই ভেক্টরটাকে সিম্পলি মাইনাস করে দাও, তাহলে এই ভেক্টরটাকে মাইনাস করে দিয়ে দেখো অ্যারোটা ওই দিকে চলে যাবে। সুতরাং সেক্ষেত্রেও তুমি পাবে এবি ইকুয়াল টু এসি প্লাস বিসি, যেটা আমি লিখেছি। ঠিক আছে? আচ্ছা তাহলে ইটি মানে এখান থেকে আমি দেখে দেখে লিখছি, এখান থেকে পাবে তোমার সিডি। আচ্ছা ইসি ইকুয়াল টু লিখছি এসি বাই 2, মানটা বসাচ্ছি
এসি বাই 2 প্লাস সিবি মানে সিবি বাই 2। সুতরাং ইডি ইকুয়াল টু 1 এর 2 কমন যাবে, এসি প্লাস সিবি। এসি এর 2 বলো, এসি প্লাস সিবি মানে দেখো লেখা আছে এডি ফ্রম, সুতরাং 1 and 2 ফ্রম 1 and 2 কি পাবে দেখো যে ইডি ভেক্টর ইডি ইকুয়াল টু, এটার জায়গায় এবি লিখে দিচ্ছি, এবি বাই 2। এটার অর্থ কি আমি আরেকবার লিখি, এটা ভালো করে, ইডি ইকুয়াল টু এবি বাই 2। এটার মানে কি যে ইডি ভেক্টরের মানটা এবির অর্ধেক। অনেকে এভাবে লেখে তীর চিহ্ন দেয়, দুদিকে মডিউলাস চিহ্ন দেয়, এটা মানে শুধু মান বোঝা। আর যদি তুমি তীরটা না দাও, মাঝে এই দুটো সমান্তরাল লাইন যেটাকে মডিউলাস চিহ্ন বলে, না সেটাও দিতে হবে না, শুধু মান হয়ে যাবে। অর্থাৎ ইডির মানটা এবির অর্ধেক, কিন্তু দেখো ইডি আর এবি একই ডিরেকশন। এটা বলেছে 2 দিয়ে ভাগ করা মানে দিক অপরিবর্তিত হয়, শুধুমাত্র মান অর্ধেক হয়ে যায়। এক্ষেত্রেও তোমার ইডি আর এবি একই দিকে, অর্থাৎ ভেক্টর ইডি প্যারালাল টু ভেক্টর এবি, অর্থাৎ ইডি আর এবি এরা হচ্ছে এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, এই গেল তাহলে তোমার ত্রিভুজ সূত্র থেকে ত্রিভুজের 2 বাহু মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। তাহলে দেখো তোমার এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী দুটো ভেক্টরকে যোগ করার একটা প্রক্রিয়া, কিন্তু দেখো এইখানেতে তোমার ভেক্টরগুলোর মান কত হবে, অর্থাৎ যোগফল ভেক্টরটার মান কত হবে, এটা কিন্তু আলাদা করে ত্রিভুজ সূত্রে বলা নেই। অর্থাৎ ধরো একটা উদাহরণ দিয়ে বলি, তুমি ধরো একটা বইয়ের উপর এই দিক বরাবর একটা ফোর্স দিয়েছো, ধরো বা কোনো একটা বস্তুকে এই দিকে 5 নিউটন ফোর্সে ঠেলছো, আবার এই দিক বরাবর তুমি একটা ফোর্স প্রয়োগ করেছো, ধরো এটা হচ্ছে 8 নিউটন। তাহলে তুমি যোগফল ভেক্টরটা তুমি এরকম ছবি দিয়ে বলেছি বলে এই বরাবর হবে, কিন্তু যোগফলের ফলে যে তোমার মোট ফোর্স হলো সেই মোট ফোর্সের মান কত। যদি ভেক্টর না হতো তাহলে বলে যায় তো মোট ফোর্সের মান হবে তোমার 8 আর 5 13 নিউটন। যেহেতু ভেক্টর ওটা বলতে পারবে না এবং দেখা যাবে যে মানটা 13 হবে না, অর্থাৎ ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের যোগফলের মান আর দিককে সেপারেট করা যাচ্ছে না। সুতরাং দুটো ভেক্টরের মান আর দিককে সেপারেট করে ফেলতে হবে। সেই মান আর দিক সেপারেট করার জন্য অপর একটা সূত্র আছে, সেটাই হলো যে সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র অপেক্ষাও এই সূত্রের গুরুত্ব অনেক বেশি। ত্রিভুজ সূত্রের সাহায্যে তোমার অনুশীলনীর অঙ্ক হয়তো একটা দুটো হলেও হতে পারে, খুব একটা প্রয়োগ নেই, কিন্তু সামান্তরিক সূত্রের প্রয়োগ খুব বেশি। সেই কারণে সামান্তরিক সূত্রটা আরো ভালো করে পড়বে। দেখ বলছি